আজকে আমরা ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত নমুনাপত্রের যে সেট 1 রয়েছে সেই সেট 1-এর প্রথম 20টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করব এবং চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত বর্ণনা দেওয়ার, যাতে একটা কোশ্চেন আমরা দেখলে যেন অনেকগুলো কোশ্চেনের উত্তরও জানতে পারি। চলো শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স প্রথম গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন আছে, ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল কত সালে? অর্থাৎ এই ওয়ারসো প্যাক্টটা কত সালে সম্পাদিত হয়েছিল? এই ওয়ারসো প্যাক্টটি সম্পাদিত হয়েছিল 1955 সালে। 55 সালে ওয়ারসো প্যাক্টটি সম্পাদিত হয়েছিল এবং এটি মূলত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে হয়েছিল। এটি কেন হয়েছিল না, ন্যাটো যখন আমেরিকা তৈরি করে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি 1949 সালে তৈরি হয়, ওর অপোজিটে একটি সংগঠন বা একটি জোট তৈরি করার জন্য ওয়ারসো প্যাক্ট হয়েছিল। কত সালে? 1955 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় কাকে? জোট নিরপেক্ষ আন্দোলনকে আমরা নেম নামে চিনতে, NAM, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এবং এই আন্দোলনের জনক হলো জওহরলাল নেহরু। তার কারণ হচ্ছে জওহরলাল নেহরু সেই সময়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোনো জোটেই যোগদান না করে একটি নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটাকে জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়। এই আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল বেলগ্রেডে 1961 সালে। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরুকে। পরবর্তী প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে? শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন নিকিতা স্ক্রুচেভ। পরের প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল কত সালে? মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল 1956 সালে হয়েছিল। এর সঙ্গে মনে রাখতে হবে কিউবা সংকট কিন্তু হয়েছিল 1962 সালে, আর সুয়েজ সংকট 1956 সালে। দুটোই সংকট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? ঠান্ডা লড়াইকে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বর্ণনা করেছেন। গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কোন দেশ করেছিল? বার্লিন অবরোধ করেছিল সোভিয়েত ইউনিয়ন। বার্লিন অবরোধ সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা কে? গ্লাসনোস্ত পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা হলো গর্বাচেভ। গর্বাচেভ এই দুটি নীতি প্রবর্তন করেছিল। পরে যখন এই কোশ্চেনটা আসবে, আমরা গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকার নীতি শব্দ দুটির অর্থ আলাদা করে আমরা আলোচনা করব। পরের প্রশ্ন রয়েছে, দ্বিমেরুতার উদ্ভব হয় কোন ঘটনার পর? দ্বিমেরুতাকে ইংলিশে বলা হয় বাইপোলারিটি। এই বাইপোলারিটির উদ্ভব ঘটেছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ 1945 সালে পরবর্তীকালে। এটা আমাদের মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 18 সালে, যার পরে লিগ অফ নেশন গঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সালে, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ বলি, এটা গড়ে উঠেছিল। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই দ্বিমেরুতা অর্থাৎ বাইপোলারিটির উদ্ভব ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে? শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1950 সালে, এবং এটি সাধারণত মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যে রয়েছে, এই ইউএনওর সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলির দ্বারা এই শান্তির জন্য মিলিত প্রস্তাবটি গৃহীত হয়েছিল। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শান্তির জন্য মিলিত প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গ দ্বারা গৃহীত হয়েছিল? সাধারণ সভা দ্বারা, এবং এটি 1950 সালে গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা? এখানে অপশান আছে, দেখো, স্থায়ী সদস্যরা, অস্থায়ী সদস্যরা, সব সদস্যরা, কেউ পারে না। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে হচ্ছে স্থায়ী সদস্যরা। আর স্থায়ী সদস্য কোনগুলি? আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন। এই 5টি হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র, এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদের এই মুহূর্তে মোট 15টি সদস্য, এবং এই 15টি সদস্যের মধ্যে 5টি স্থায়ী, 10টি অস্থায়ী, এবং 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র যে আমি বললাম, এগুলি প্রত্যেকটিই কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর
প্রথম মহাসচিব ছিল ট্রিগভিলি, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান যিনি মহাসচিব ছিলেন, অর্থাৎ রয়েছে, এখন ছিলেন নয়, রয়েছে, এই বর্তমান মহাসচিবকেও মনে রাখতে হবে, যার নাম অ্যান্তোনিও গুতারেস। এই নামটা অবশ্যই তোমরা মনে রাখবে। আর প্রথম মহাসচিব ট্রিগভিলি। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলেছেন? সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলেছেন? এখানে যতগুলো অপশান রয়েছে এই অপশানগুলো একটাই ঠিক নয়। ওস্টিন, এটা আলাদা অপশান হতে পারতো এই ইয়েল বার্চার বাদ দিয়ে। এই ওস্টিন একজন ব্যক্তি যিনি সাধারণ সভাকে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের সাধারণ সভা, একে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, কারণ এই সভাতে প্রতিটি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়। 13 নম্বর প্রশ্ন, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? একটু আগে আমি আলোচনা করেছিলাম যে নিরাপত্তা পরিষদে কারা ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, স্থায়ী সদস্যরা। এখানে বলছে নিরাপত্তা পরিষদের যে 15টি সদস্য রাষ্ট্র আছে তার মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। এই 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের কার্যকাল কত? 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র কিন্তু ফিক্স না, অস্থায়ী, বিভিন্ন সময় বিভিন্ন দেশ অস্থায়ী সদস্য রাষ্ট্র হয়। এদের কার্যকাল হচ্ছে 2 বছর, অর্থাৎ একটি রাষ্ট্র অস্থায়ী সদস্য হিসেবে 2 বছর থাকতে পারবে, তারপরে আবার অন্য রাষ্ট্র অস্থায়ী সদস্য। সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার এবং এটি বসে বছরে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ সভার অধিবেশন বছরে মাত্র একবার বসে এবং এটি বসে বছরে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 15 দাগে প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল কত? প্রথমে আমাদের জানতে হবে আন্তর্জাতিক বিচারালয়টা কি। আন্তর্জাতিক বিচারালয় মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, অর্থাৎ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহর। এবং আন্তর্জাতিক বিচারালয়ের মোট 15 জন বিচারপতি থাকে এবং এই 15 জন বিচারপতিদের কার্যকাল, অর্থাৎ এরা কাজ করে মোট 9 বছর। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 9 বছর। মনে রাখবে এর সদর দপ্তর হলো নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কে? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সনদ মানে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান। এই সংবিধানটা সংশোধন করতে পারে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। এখানে আরও বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয় যে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভায় সনদ সংশোধন করতে পারে। এর সঙ্গে এটা মনে রাখবে নিরাপত্তা পরিষদের সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ বা সংবিধান রয়েছে এর 111টি ধারা রয়েছে আর 19টি পাঠ বা অঙ্গ রয়েছে আর একটি প্রস্তাবনা রয়েছে। পরের প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এনপিটি কি আমরা প্রথমে একটু জেনে নিই। এনপিটি হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যেটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। এর সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে এনপিটিতে কিন্তু ভারতবর্ষ স্বাক্ষর করেনি, কারণ ভারতবর্ষ মনে করে এনপিটি এটি একটি বৈষম্যমূলক চুক্তি, তাই এনপিটিতে স্বাক্ষর করেনি, যেটি 1968 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? সল্ট, প্রথমে এটা আমাদের জেনে নিতে হবে। সল্ট হচ্ছে একটি চুক্তি যেটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি, এবং এই চুক্তিটি প্রথমে হয়েছিল 1972 সালে এবং এই চুক্তিটি হয়েছিল আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব নিরাপত্তার ধারণার উদ্ভূত হয় কোন সময়? বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1990 সাল নাগাদ। স্টার্ট এটাও একটা চুক্তি। স্টার্ট 1 রয়েছে এবং স্টার্ট 2 রয়েছে, এবং এই স্টার্টের পুরো নাম কি? স্টার্টের পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। মনে রাখবে সল্ট ছিল স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি আর এটা হচ্ছে রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি স্টার্টের পুরো নাম। ধন্যবাদ সবাইকে এই কোশ্চেন অ্যান্সার আলোচনাটি দেখার জন্য।